একবার ভাবুন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটির কথা। এখন কল্পনা করুন যে তিনি এমন এক দর্শন মেনে চলতেন যা তাকে যুদ্ধ, মহামারী, এমনকি ব্যক্তিগত শোকের মাঝেও স্থির থাকতে শিখিয়েছিল। তিনিই ছিলেন মার্কাস অরেলিয়াস, রোমের সেই বিখ্যাত দার্শনিক সম্রাট। আজকের এই বিশ্লেষণে আমরা জানব তার সেই পথ দেখানো দর্শন মানে স্টোইসিজম সম্পর্কে, যা তাকে ইতিহাসের অন্যতম কঠিন সময়ে নেতৃত্ব দিতে সাহায্য করেছিল। এই স্লাইডের মূর্তিটার দিকে তাকিয়ে মার্কাস অরেলিয়াসকে শুধু একজন শাসক হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে ভাবার চেষ্টা করি। এমন একজন মানুষ যিনি প্রচণ্ড চাপের মুখে ছিলেন, আর তার পৃথিবীটা তখন বেশ অশান্ত। কাঁধে ছিল এক বিশাল সাম্রাজ্যের দায়িত্ব, আর মনে ছিল গভীর ব্যক্তিগত দুঃখ। তো চলুন এবার আমরা তার রাজত্বকালের নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোর দিকে একটু নজর দিই। আর এর মধ্য দিয়েই মূল প্রশ্নটা উঠে আসে, তিনি সব কিছু সামলেছিলেন কিভাবে? তার সময়টা ছিল একটার পর একটা সংকট। একদিকে উত্তরের সীমান্তে চলছিল বর্বর উপজাতিদের সাথে লাগাতার যুদ্ধ, অন্যদিকে পূর্ব দিক থেকে সৈন্যরা শুধু বিজয় নয়, সঙ্গে করে নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর মহামারী। তার উপর টাইবাল নদীর বন্যায় রোমে দেখা দিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ। আর এই সব কিছুর সাথে যুক্ত হয়েছিল প্রিয়জনদের হারানোর মতো গভীর ব্যক্তিগত কষ্ট। সাম্রাজ্য আর ব্যক্তিগত জীবন দুটোই ছিল একেবারে বিপর্যস্ত। এখানেই কিন্তু আমাদের আলোচনার মূল জায়গাটা। যখন চারপাশের সবকিছু ভেঙে পড়ছে, তখন একজন মানুষ কিভাবে নিজেকে স্থির রাখেন? মার্কাস অরেলিয়াসের কাছে এর একটা উত্তর ছিল, আর সেই উত্তরটা কোনো সামরিক কৌশল ছিল না, ছিল একটা দর্শন। এই যে এত বিশৃঙ্খল পরিস্থিতি, এটা সামলানোর জন্য মার্কাস অরেলিয়াস যে মানসিক পরিকাঠামো বা দর্শন ব্যবহার করতেন, সেটাই হলো স্টোইসিজম। বলতে পারেন এটাই ছিল তার আসল গোপন অস্ত্র। আচ্ছা, তাহলে এই স্টোইসিজম জিনিসটা আসলে কি? এটা হলো একটা প্রাচীন গ্রিক দর্শন, যার জন্ম হয়েছিল অ্যাথেন্সের একটা স্টোয়া বা চিত্রিত বারান্দায়। এর মূল কথা হলো আবেগ দিয়ে চালিত না হয়ে যুক্তি আর প্রকৃতির নিয়ম মেনে জীবনযাপন করা। স্টোইকরা বিশ্বাস করতেন যে বাইরের ঘটনা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, আমরা শুধু নিয়ন্ত্রণ করতে পারি সেই ঘটনাগুলোর প্রতি আমাদের নিজেদের প্রতিক্রিয়াকে। আর আসল শক্তিটা কিন্তু ঠিক সেখানে। এই দর্শনটা কিন্তু শুধু কথার কথা না, এর একটা দারুণ প্রায়োগিক টুলকিট আছে। এখানে 4টে মূল নীতি দেখতে পাচ্ছি আমরা। প্রথমটা হলো নিয়ন্ত্রণের বিভাজন, কোনটা আমাদের হাতে আছে আর কোনটা নেই সেটা পরিষ্কারভাবে বোঝা। দ্বিতীয়ত গুণী সর্বোচ্চ কল্যাণ, ন্যায়, প্রজ্ঞা, সাহস আর সংযমকেই জীবনের মূল লক্ষ্য বানানো। তৃতীয়ত প্রকৃতির সাথে বাচন, এর হলো যে ঘটনাগুলো আমরা বদলাতে পারব না, সেগুলোকে মহাবিশ্বের স্বাভাবিক নিয়ম হিসাবে মেনে নেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থটা হলো উপলব্ধির শক্তি। এটা বোঝা যে ঘটনা নিজে আমাদের কষ্ট দেয় না, কষ্ট দেয় সেই ঘটনা নিয়ে আমাদের নিজেদের ভাবনা বা ধারণা। তো এই যে এত সব দার্শনিক নীতি, এগুলো কি শুধু তার ডায়েরির পাতাতেই সীমাবদ্ধ ছিল? একদমই না। চলুন দেখি সম্রাটের শাসন কাজে এই নীতিগুলো কিভাবে সত্যি সত্যি কাজে লেগেছিল। কারণ তার কাছে দর্শন শুধু বইয়ের পাতায় থাকার জিনিস ছিল না, এটা ছিল তার কাজের চালিকা শক্তি। এই মুদ্রাটা দেখুন, কি দারুণ প্রতীকী, তাই না? একদিকে সম্রাটের মুখ, যা তার প্রকাশ্য পরিচয়, আর অন্যদিকে তার ভেতরের দার্শনিকের মন, যা তাকে পথ দেখাত। এখন আমরা দেখব এই দুটো মিলে তার শাসনে কী রকম প্রভাব ফেলেছিল। তার স্টোইক ন্যায়বিচারের ধারণাটা শুধু কথাই ছিল না, কাজেও ছিল। তিনি এমন সব আইন করার চেষ্টা করেছিলেন যা সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোকে রক্ষা করবে, যেমন কৃতদাস বা অনাথদের। তিনি গরিব শিশুদের শিক্ষার জন্য দাতব্য প্রতিষ্ঠান করে তোলেন এবং প্রদেশের গভর্নরদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করতেন। এই সবকিছুই দেখায় যে তার কাছে ক্ষমতা ছিল জনগণের প্রতি দায়িত্ব পালন, যা স্টোইক দর্শনের একটা মূল ভিত্তি। তার এই উক্তিটা শুনলেই বোঝা যায় তার চিন্তাভাবনা কতটা বিশাল ছিল। তিনি নিজেকে শুধু রোমের শাসক হিসেবে দেখতেন না, বরং সমগ্র মানবজাতির একজন সদস্য হিসেবে ভাবতেন। তার কাছে যা পুরো মানবজাতির জন্য ভালো, সেটাই ছিল আসল ভালো। এই ভাবনাটা সরাসরি স্টোইক দর্শন থেকেই আসা। তবে তার শাসন যে একেবারেই বিতর্কের ঊর্ধ্বে ছিল তা কিন্তু নয়। সোর্স অনুযায়ী তার রাজত্বকালে খ্রিস্টানদের ওপর নির্যাতনের ঘটনার ঘটেছিল, যা তার নামের উপর একটা বড় দাগ হিসেবে রয়ে গেছে। বলা হয় নিজের নামে যে এই ঘটনাগুলো ঘটছে তা জানাটা তার কর্তব্যের মধ্যে পড়ত, এবং এক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছিলেন। আচ্ছা, তার প্রকাশ্য কাজকর্ম তো দেখলাম, এবার চলুন একটু তার ব্যক্তিগত চিন্তার জগতে ঢু মারা যাক। দেখা যাক তিনি কিভাবে নিজের ভেতরে প্রতিদিন স্টোইসিজম চর্চা করতেন তার ব্যক্তিগত লেখার মাধ্যমে। মেডিটেশনস কিন্তু কোনো সাধারণ বই না, এটা আসলে মার্কাস অরেলিয়াসের পার্সোনাল ডায়েরি, যা তিনি যুদ্ধক্ষেত্রে বা ভ্রমণের সময় শুধু নিজের জন্য লিখতেন।
এটা ছিল নিজেকে আরও ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার নিজস্ব অনুশীলন বই। এই উক্তিটা দেখুন, স্টোয়িক চিন্তাভাবনার এক কথায় অসাধারণ একটা উদাহরণ। দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন? তিনি কিন্তু অস্বীকার করছেন না যে খারাপ কিছু ঘটেছে, বরং তিনি বলছেন আসল জয়টা হলো খারাপ কিছু ঘটার পরেও মানসিক শান্তি আর স্থিরতা ধরে রাখা। কারণ ঘটনাটা তার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তার প্রতিক্রিয়াটা ছিল। এটাই হলো সেই উপলব্ধির শক্তিকে কাজে লাগানোর একটা নিখুঁত উপায়। মার্কাস কিন্তু সবসময় নিজেকে মৃত্যুর অনিবার্যতার কথা মনে করিয়ে দিতেন। না ভয় পাওয়ার জন্য না, বরং বর্তমান মুহূর্তের গুরুত্বটা বোঝার জন্য। মেমেন্টো মোরি বা মৃত্যুকে মনে রেখো, এই অনুশীলন তাকে মনে করিয়ে দিত যে জীবনটা খুব ছোট, আর তাই অজুহাত বা দেরি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা মুহূর্তকে সততা আর গুণের সাথে বাঁচতে হবে। আর এই উক্তিটাই হয়তো পুরো স্টোয়িক দর্শনের সারমর্ম, তাই না? যে সুখ আসলে বাইরের সম্পদ বা স্বীকৃতির ওপর নির্ভর করে না, এটা আসে আমাদের ভেতর থেকে, আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের বিচার থেকে। একটা সত্যিকারের সুখী জীবনযাপনের জন্য যা দরকার তার বেশিরভাগই কিন্তু ইতিমধ্যে আমাদের ভেতরেই আছে। এমনকি সেই সব মানুষদের সাথে আচরণের ব্যাপারেও স্টোয়িকদের একটা পরিষ্কার ধারণা ছিল যারা আমাদের বিরক্ত করে বা ক্ষতি করতে চায়। মার্কাস মনে করতেন আমরা সবাই একই মানব সমাজের অংশ, একে অপরকে সহযোগিতা করার জন্যই আমাদের জন্ম, বিরোধিতা করার জন্য নয়। এখন মনে হতে পারে প্রায় 2000 বছর আগের একজন রোমান সম্রাটের দর্শন নিয়ে এত কথা কেন? আজকের দিনের প্রাসঙ্গিকতাটা কোথায়? চলুন দেখি প্রাচীন রোম আর আমাদের সময়কার চ্যালেঞ্জগুলোর মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়। মার্কাস অরেলিয়াস যে ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছিলেন সেগুলোরই আধুনিক সংস্করণ কিন্তু আমাদের চারপাশে। ভাবুন তো, তখন ছিল বর্বরদের আক্রমণ, আর এখন আমাদের উপর আছে তথ্যের অবিরাম আক্রমণ। তখন ছিল প্লেগ, আমরা মোকাবেলা করেছি বিশ্বব্যাপী মহামারী। রাজনৈতিক চক্রান্তের জায়গা নিয়েছে সোশ্যাল মিডিয়ার ক্ষোভ। 2000 বছরে হয়তো প্রেক্ষাপট বদলেছে, কিন্তু মানুষের মনের ওপর চাপের ধরনটা কিন্তু প্রায় একই রয়ে গেছে। আর ঠিক এখানেই স্টোয়িক টুলকিটের আসল প্রাসঙ্গিকতা। মানসিক শক্তি অর্জন করা, শান্ত থাকা আর একটা অর্থপূর্ণ জীবন কাটানোর জন্য এই প্রাচীন কৌশলগুলো আজও ঠিক ততটাই কার্যকর যতটা 2000 বছর আগে ছিল। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। মার্কাস অরেলিয়াসের জন্য তার ভেতরের দুর্গ ছিল স্টোয়িক দর্শন। এই যে এত বিশৃঙ্খলা আমাদের চারপাশে, এর মধ্যে নিজেদের স্থির রাখার জন্য আমাদের সেই ভেতরের দুর্গটা কি? একবার ভেবে দেখবেন।